পাত্রপক্ষ দেখতে আসছিল। আমার প্রেমিক সে জানে যে আমাকে দেখতে আসবে ওই দিন। ও ভিডিও কল দিয়েছে, তখন দেখলাম যে তার গাল দিয়ে অনেকটা ফেনা বেরোচ্ছে, মানে লালা টাইপের কিছু একটা বেরোচ্ছে। তখন আমাকে পাত্রপক্ষের সামনে বসানো হয়। আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর তিনটা ভাই আছে আমার। আমি খুবই আদরের, মনে করেন যে রাজকন্যা বলতে গেলে তাদের কাছে আমি। তো আমাকে খুব ভালোবাসে। 2021 সালে তখন আমি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি। আমার তার সাথে পরিচয় হচ্ছে গিয়া ফেসবুকে। আমার চোখের একটা ছবি পোস্ট করি, আমার এমন একটা পিকচার ছিল, ওই পিকচার আমার চোখ দেখে সে পছন্দ করে। ও সেইখানে আমার একটা কমেন্ট করে। তারপরে সেইখানেও কমেন্ট করার পর তার ফেসবুকে ঢুকি, তার অ্যাকাউন্টে ঢুকার পর দেখলাম যে খুব সুন্দর দেখতে, মানে মোট কথা একটা ছেলে যে এতটা সুন্দর হয় আমি জানতাম না। তার চোখ, তার হাইট, তার মানে এভরিথিং, মানে সবকিছু, মানে একটা মেয়েকে পাগল করার মতন এরকম একটা তার চেহারা। ও আমাকে কয়েকদিন পরে রিকোয়েস্ট পাঠায়, পরে আমি ওইটা অ্যাকসেপ্ট করি। করার পর ও আমাকে এসএমএস করে, বলে কি যে আপনার চোখটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে। আমি বললাম ধন্যবাদ। এরপর থেকে তার সাথে আমার কথা হয়। এর মধ্যে তাকে আমার প্রথম দেখাই ভালো লাগে, কিন্তু আমি কখনো প্রকাশ করি নাই। প্রকাশ না করলে সে বুঝতে পারে কারো আমাকে ভালো লাগছে। মানে মোট কথা দুজন দুজনকেই পছন্দ। ছেলেটা আমাদের জেলাতেই থাকে, কিন্তু অনেকটা দূরে, অনেকটা টাইম লাগে আমাদের এখানে আসতে। কিন্তু তার যখনই ভালো লাগতো, মানে আমাকে দেখার ইচ্ছা হতো, বাইক নিয়ে চলে আসতো আমাকে দেখার জন্য। তার সাথে আমার লুকোচুরি টাইপের একটা রিলেশন ছিল। আমি তার সামনে যাইতে চাইতাম না, আমি দূরে দাঁড়িয়ে থাকতাম। আমি তাকে কখনো আমাকে দেখতে দিতাম না, যে আমি জানি আমাকে দেখলে সে তেমন একটা পছন্দ করবে না, রিজেক্ট করে দিবে ডিরেক্ট। মানে সে হচ্ছে কত সুন্দর দেখতে, আর আমি এমন একটা মেয়ে, আমাকে কি করে পছন্দ করবে, একটা ভয় ছিল মনের ভিতর। এরপরে আমার জন্মদিন আসে। জন্মদিনে সে হঠাৎ তার দুইটা ফ্রেন্ডকে নিয়ে আসে, কল করে। কল করার পর আমাকে বলে যে একটু বাইরে আসো। তো আমি ভাবলাম কি হলো, বাইরে যেতে বলো কেন। পরে ফুল, চকলেট, আমার জন্য একটা টেডি বিয়ার, অনেক বড় একটা টেডি বিয়ার রেখে যায় সে আমার জন্য এখানে, জন্মদিনের গিফট। পরে আমি আর আমার বোন যে ওইগুলো নিয়ে আসি। নিয়ে আসার পর আমি তখন মানে পুরো ইয়ে হয়ে গেলাম যে কিরে, একটা ছেলে আমার জন্য এত কিছু করলো, সে আমাকে মানে এতটা ভালোবাসে, যে আমাকে এতটা স্পেশাল মনে করে। তার জন্য আমিও তাকে অনেক ভালোবাসা শুরু করলাম। এরপরে আমার তার সাথে এরকম ভাবে চলতে থাকার ভিতরই একদিন তার সঙ্গে আমার প্রথম সামনাসামনি দেখা হলো। ওই যে বললাম চোখ দেখে পছন্দ করছে। সে বলে যে তোমার ওই যে আমি চোখের মায়ায় পড়ছি, সেই মায়াটা আমি কখনোই ভুলতে পারি নাই। তখন 2022 সাল, মানে আমাদের রিলেশনে এইভাবে চলতে থাকে। হঠাৎ একদিন সে কল দিছে, তার মন মরা মন মরা। তো আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আপনার। তার বাড়ি থেকে আমাদের রিলেশনের কথা যেভাবে হোক জেনে যায়। আমাকে মোট কথা তারা মেনে নিবে না, কোনোভাবেই মেনে নিবে না। আসলে এটা মেনে নেওয়ার মতন কোনো ইয়ে না। মানে সে হচ্ছে যেমন দেখতে, যেমন তার ফিটনেস, সবকিছু আমি তার কাছে কিছুই নাই। তো এই কারণে তারা আমাকে মেনে নিতে চাচ্ছিল না। তারপরে তাকে অনেক প্রেসার দিতে থাকে। তবু আমাকে একটা কথা বলতো যে দেখো, যাই হোক তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। তুমি যদি চলে যাও না, আমি তখন কি করবো আমি নিজেও বুঝবো না। তুমি আমার সবকিছু, আমার আর কাউকেই লাগবে না। তারপরে একদিন তার মা আমাকে কল করলো। কল করার পর আমাকে অনেক কথা বললো, বলার পর আমি জাস্ট শুনলাম। এরপরে দিন যায় দিন যায়, আর তাদের ফোন আমার ফোনে বেশি আসতে থাকে। ফোন দিত, তাদের বাড়ির অনেক লোকজন ফোন দিত, বকাঝকা করতো। তার সঙ্গে কেন আমি কথা বলি, তার সাথে আমি কেন সম্পর্ক রাখি। তা আমি তাদের একটাই কথা বলতাম যে এখানে আমার দোষটা কোথায়, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। তারা আমাকে অনেক বকাঝকা করতো। আর আমাকে একটা কথা বলতো যে আমার বাপ মায়ের নাকি কিছু নাই, যার কারণে আমি তার গলায় ঝুলতেছি। কিন্তু তখন আমি যে এমন একটা পরিবার থেকে বিলং করি, যে আমি যে দু চোখ দিয়ে যা দেখতাম আমার সামনে সেটাই হাজির হতো। মানে আমি মোট কথা রাজকন্যা ছিলাম, আমার কোনো কিছুর কমতি ছিল না। তারপর আমি অনেক বকাঝকা, অনেক কিছু শুনতাম তাদের থেকে। একটা পর্যায়ে মানে ডিপ্রেসড হয়ে যায়, তাদের কন্টিনিউ এত কল, এত বকাঝকা আমি নিতে পারছিলাম না। এতটা আমি অসুস্থ হয়ে পড়ি। পরে ততদিন আমার ফ্যামিলি একটু একটু আভাস পাইছে, মানে আমার ফ্যামিলিতেও ফোন দিছে তারা। কিন্তু আমার ফ্যামিলি এতটা সাপোর্ট যে আমার বাবা, আমার ভাইরা সবাই আমাকে সাপোর্ট করে। আমার বাবার একটা কথা যে আমার মেয়ে কখনো ভুল করতে পারে না, মানে প্রত্যেকটা পরিবার থেকে যে একটা চাপ আসে, সেই চাপটা নাই। তারপরে তাকে বলতেছে যে যদি ওই মেয়েকে বিয়ে করিস তাহলে হয়তো আমাদের ছাড়বি, না ওই মেয়ে বিয়ে করবি। আর সে বলে যে যদি আমি বিয়ে করি তাহলে ওই মেয়েকেই বিয়ে করবো, নয়তো আমি কোনো মেয়েকে বিয়ে করবো না। আর আমাকে বলতো যে পৃথিবীতে যাই হোক আমার তোমাকেই লাগবে, তুমি যদি থাকো আমার পৃথিবীর সবকিছু আমি পাবো। তারপরে আমার পরিবার এটা মনে করছিল যে আমি ওইখানে গেলে হয়তো বা কখনোই সুখী হতে পারবো না। এই জন্য তারা আমাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য ছেলে পক্ষকে মানে দেখাশোনা হচ্ছিল। তখন আমার এক পাত্রপক্ষ দেখতে আসছিল। সে জানে যে আমাকে দেখতে আসবে ওই দিন। ও হঠাৎ করে ঘুমের ওষুধ খাইলো, অনেকগুলো ঘুমের ওষুধ খাইলো। তারপর আমার কল দিছে, ভিডিও কল দিছে। তখন দেখলাম যে তার গাল দিয়ে অনেকটা ফেনা বেরোচ্ছে, মানে লালা টাইপের কিছু একটা বেরোচ্ছে। ওইটা দেখে আমি অনেক কান্নাকাটি করি, অনেক চিল্লাপাল্লা করি। পরে ওদের বাড়ি থেকে সবাই হসপিটালে নিয়ে যায়। তখন আমাকে পাত্রপক্ষের সামনে বসানো হয়।
আর সে সময় আমার প্রেমিক হসপিটালে অ্যাডমিট ছিল। আর আমি এতটাই দুর্ভাগা ছিলাম যে তাকে আমি একটু দেখতেও যাইতে পারি নাই। আমি ওই তাদের সামনে বসবো নাকি কান্না করবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে পাত্রপক্ষ দেখে চলে গেল। তারপরে আমি ঘুমের ওষুধ খাই, আমি আর সহ্য করতে পারতেছিলাম না, পরে আমি 22টা ঘুমের ওষুধ খাই। পরে আমি সকাল 10টায় খাই, পরের দিন উঠি, উঠার পরে দেখি যে আমার হাতে ক্যানেলা পরানো, আমাকে সেলাইন দেওয়া আছে, চারপাশে লোকজন বসা। তখন আমার প্রেমিক ছুটে চলে আসে আমার কাছে, আইসে অনেক কান্নাকাটি করে। তারপর পাগলামো বেড়ে যাতে ওর বড় ভাইরা দেখলো কি যে না এটা কমবে না, এদের আলাদা করা সম্ভব নয়। তারপরে তারা রিয়েলাইজ করলো যে না এদের একই করে দিই, কারণ এরা একে অপর কাছে থাকবে না নে। পরে তার ভাইরা আসে, তার বাবা আসে, কোনো মতে তার পরিবার রাজি হলো, কিন্তু আমার পরিবার এখন তার সঙ্গে আমাকে দিবে না। তারা এটা বলে যে তুই যদি ওখানে থাকিস, ওকে বিয়ে করিস, ওরা তোকে কখনোই ভালো থাকতে দিবে না, তোকে কষ্ট দিবে, বারবারই কষ্ট দিবে, যেমন তোকে যে কয়টা বছর দিচ্ছে ওরকম কষ্ট দিবে। তো আমি তাদের বুঝাইতে পারতেছি না যে না আমার ওরেই লাগবে, আমি ওরে ছাড়া জীবনে কাউরে বিয়ে করবো না, আমার ওরেই লাগবে। আমাকে সবাই বুঝাচ্ছে যে তুই ওকে বিয়ে করিস না। আমার রিলেটিভ যে যেখানে ছিল কেউ রাজি ছিল না, কেউ না, একমাত্র আমি ছিলাম। আর আমার বাবা একটু ছিল আমার সাথে, যে আমার মেয়ের সুখে আমার সুখ, সে যা চাবে আমি তার পিছনে আছি। তারপর আমার বাবার জন্য 3 দিন পর আমাদের কোর্ট ম্যারেজ হয়। আমাদের কোর্ট ম্যারেজ হয়েছিল জুলাইয়ের 27 তারিখ। কোর্ট ম্যারেজ করায় রাখে। এরপরে আমাদের 11 মাস পরে আমাদের দুজনের তখন সামাজিক ভাবে বিয়ে হয়। এত কষ্টের পর, এত যুদ্ধ করে যে তাকে পেলাম, পাওয়ার পর তার অনুভূতি কাউকে বোঝানোর মতো না, এতটা সুন্দর ছিল অনুভূতি গুলো যে যাক অবশেষে দুজন দুজনকে পেলাম। বিয়ে হওয়ার পর তাদের বাড়িতে আমাকে নিয়ে যায়, কিন্তু সে যেহেতু বেকার, আর বেকার ছেলে সে কি করে কি করবে, এ কারণে তারা বলল আমাকে এখানেই থাকতে। পরে আমি এখানে থাকলাম। আমি বিয়ের পর আমার স্বামীর ওই বাড়িতে 1 মাস থাকি। থাকার পর ওইখান থেকে আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পর আমি স্ট্রোক করি। বিয়ের ঠিক 1 মাস পরে যে আমি স্ট্রোক করি। স্ট্রোক করার পর সে জানতে পারে, জানার পর সে পাগলের মতন ছুটে চলে আসে, আমাকে হসপিটালে নেয়, আমার ট্রিটমেন্ট চলে। বাড়িতে আনার পর সে আর আমার বাবা দুজনে এতটা কেয়ারিং, কি বলবো, কিছু বলার নাই। তাদের জন্য আমি 3 মাসের ভিতর সুস্থ হয়ে গেছি। আমার মুখ বাঁকা হয়ে গেছিল, আমার হাত পা চলতো না। তাদের কেয়ারে আমি সুস্থ, কথা বলতে পারি। আমার বাবার কাছেই থাকতাম, সে আসতো, এসে আমাকে কেয়ার করতো, অনেক যত্ন করতো আমাকে। সে এতটা ভালো, তার কাছে আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, সে আমার জন্য সব করতে পারে। আমি তার কাছে এমন একজন যে বিশ্বের সব থেকে সুন্দরী মেয়েকেও যদি এনে দাঁড় করানো হয় আমার পাশে, সে তাকে বেছে নিবে না, আমাকেই বেছে নিবে। সে এতটা ভালোবাসে আমাকে, এতটা কেয়ার করে। আমি খুবই লাকি। আমি আমার যেমন পরিবার পেয়েছি, সেমন আমার একজন হাজবেন্ড পেয়েছি। তার সাথে আমি এখনো 2 মাস থাকি নাই, আমি এইখানে থাকি, সে ওইখানে থাকে, ওখানে চাকরি করে, কিন্তু তবুও আমার তার প্রতি কোনো অভিযোগ নেই। সে বলে যে তোমাকে আমি বিয়ে করে তোমার জীবনটা কি ছিল আর কি করে দিলাম, আমাকে ক্ষমা করে দিলাম। বলে কি না, তোমাকে পাইছি এটাই আমার কাছে অনেক। তুমি যদি আমার সাথে থাকো, পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে আমি থাকতে পারি, আমার টাকা পয়সা কিছু লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। কিন্তু সে অনেক আফসোস করে। এইটার জন্য আমি খুব ভালো লাগে যে না, সে রিয়েলাইজ তো করে যে তাকে আমি এখনো পর্যন্ত কিছু দিতে পারি নাই, তবুও আমার তার প্রতি কোনো অভিযোগ নাই। সে ভালো থাকুক, সে আমাকে এরকম করে ভালোবাসুক, আমি মতন তাকে ভালোবাসতে পারি। সে আমাকে একটা কথা বলে যে আমি আমার কাছে তোমাকে নিয়ে আসবো, তোমাকে আমি রানীর মতন করে রাখবো। আমার খুব ভালো লাগে শুনতে, খুব নিজের লাকি মনে হয় যে এমন একজন হাজবেন্ড পেয়েছি, কেয়ারিং হাজবেন্ড, যে জীবনে এত কিছু করার পর যে একটা মানুষকে পেয়েছি যে এতটা সুখে থাকবো, কল্পনা করতে পারি না কখনোই। ভাবছি হয়তো বা একটা সময় আমি খারাপ থাকবো, না, খুব ভালো আছি। আমার শ্বশুর বাড়ির লোকজনের উপর আমার কোনো অভিযোগ নাই, কারণ তারা তাদের ছেলেকে বুঝতে পারে না, আমাকে কি করে বুঝবে। কিন্তু তাদের আমার একটা রিকোয়েস্ট যে তাদেরই তো নিজেদেরই সন্তান, তার কষ্টটা অন্তত একটু বুঝুক, তারও তো কষ্ট হয়। সে অনেক কান্নাকাটি করে, সে তার মা বাবাকে খুব ভালোবাসে। আমাকে মাঝে মধ্যে বলে যে আমি আমার মাকে খুব ভালোবাসতাম, কিন্তু আমার মা আমার সাথে এটা করবে আমি কখনো ভাবি নাই। খুব ভালোবাসে তার মা বাবাকে। আমাকে বলতো যে কখনো দেখো আমার মা বাবা যত এটা করুক, ওনাদের কষ্ট দিও না। আমি কখনোই, তারা আমাকে যা বলে যা করে, আমি কখনোই তাদের কথার উপর কথা বলি না, আমি চুপ করে থাকি। আমার হাজবেন্ডের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তুমি পৃথিবীর সব থেকে ভালো একজন মানুষ, খুব কেয়ারিং একজন হাজবেন্ড। তোমার হাজবেন্ড তুমি সত্যি খুব লাকি, খুব লাকি। আমি একজন ভাগ্যবতী বলতে পারো তোমার জন্য সবটাই। এন্ড লাভ ইউ, অনেক ভালোবাসি তোমায়। আজকের গল্পটি একটি বাস্তব ঘটনার বিবরণ। তবে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখতে চাই, এই গল্পে যে আবেগপ্রবণ সিদ্ধান্ত দেখানো হয়েছে তা কোনোভাবেই সঠিক বা অনুসরণযোগ্য নয়। ভালোবাসা কখনোই নিজের ক্ষতি করে, পরিবারকে ভয় দেখিয়ে বা আবেগের চাপে কোনো সিদ্ধান্ত আদায় করার নাম নয়।
সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, ধৈর্য, আলোচনা এবং বিশ্বাসের উপর। এই গল্পের উদ্দেশ্য কাউকে এমন সিদ্ধান্ত নিতে উৎসাহিত করা নয়, বরং আবেগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত কত বড় ঝুঁকি তৈরি করতে পারে সেই বাস্তবতাই তুলে ধরা। তাই গল্পটিকে শুধুমাত্র একটা শিক্ষা ও সচেতনতার দৃষ্টিকোণ থেকে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ।